ঘোষণা চলছে শেখ হাসিনার 453 পৃষ্ঠার রায়। রায় ঘোষণার আগে শেখ হাসিনার ভিডিও বার্তার খবর দিল ভারতীয় গণমাধ্যম। এবারের নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, বললেন প্রধান উপদেষ্টা। ছেঁড়া ফাটা নোট বদল কিংবা অটোমেটেড চালান সেবা দেবে না বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, মন্তব্য সিইসির। বাফুফের কাছে বিসিবির দুঃখ প্রকাশ। সড়ক দুর্ঘটনায় মদিনায় 42 ভারতীয় ওমরা যাত্রী নিহত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে হওয়া মামলার রায় পড়ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করছেন। রায় পড়ার সময় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, এই রায় 453 পৃষ্ঠার এবং 6 ভাগে রায় ঘোষণা হবে। মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। 3 আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মরণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। গত 23 অক্টোবর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণের জন্য 13 নভেম্বর দিন রাখা হয়। এদিন রায় ঘোষণার জন্য 17 নভেম্বর দিনটি ঠিক করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেছেন অভিযোগগুলো মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছেন, রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। খবর ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশে তার ক্ষমতাকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজকের রায় ঘোষণার আগে শেখ হাসিনা বলেছেন, অভিযোগ মিথ্যা এবং তিনি এমন রায়কে গুরুত্ব দেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে পাঠানো অডিও বার্তায় আওয়ামী লীগ সভাপতি দাবি করেন, নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দলকে শেষ করে দিতে চাইছে। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। এবারের নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনকে শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যা যা জানা প্রয়োজন সব জেনে নেবেন। নির্বাচনকে একই সঙ্গে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করতে হবে। কাউন্টার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজ বন্ড বিক্রি বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া গ্রাহক পর্যায়ে ছেঁড়াফাটা নোট বদল কিংবা অটোমেটেড চালান সেবাও আর দেবে না ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা। আগামী 30 নভেম্বর থেকেই প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এসব সেবা বন্ধ করে দিচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার বাইরে অন্য সব অফিস থেকেও আর এসব সেবা মিলবে না। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের এইসব বিষয়ে অবহিত করতে শিগগিরই প্রচারণা চালানো হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়কে এসব সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া সরকারি বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র বিক্রি হয়, আর সব ব্যাংক শাখায় প্রাইজ বন্ড পাওয়া যায়। ব্যাংকগুলো ছেঁড়াফাটা নোট বদল ও অটোমেটেড চালান সেবাও দেয়।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সবার জানা এবং নির্বাচন কমিশন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়। তবে তিনি স্পষ্ট করে দেন যে রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব হবে না। তিনি উল্লেখ করেন, ইসির যতই চেষ্টা থাকুক না কেন, কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে। সিইসি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের তৃতীয় দিনের শুরুতে এই মন্তব্য করেন। এ সময় তিনি দলগুলোর নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য তাগিদ দেন। এদিকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তাদের দাবি, আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা থাকতে হবে নির্বাচন কমিশনের, তবেই কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে বলে মনে করেন তারা। একই সঙ্গে তফসিল ঘোষণার আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনকে তৎপর হবার পরামর্শ দেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চিঠির জবাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাফুফের কাছে পাঠানো চিঠিতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেছেন, ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবর যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণই তার ব্যক্তিগত, এটি বিসিবির অবস্থান নয়। চিঠিতে বলা হয়, জেলা প্রতিনিধির দায়িত্বে থাকা অবস্থায় মাঠ ব্যবহারের দীর্ঘদিনের জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের কারণেই আসিফ আকবর এমন মন্তব্য করেছেন। তবে ওই বক্তব্যে যদি ফুটবল পরিবার বা ভক্তরা আঘাত পেয়ে থাকেন, বিসিবির পক্ষ থেকে তার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। সৌদি আরবের পবিত্র মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওমরা পালন করতে যাওয়া ভারতীয় যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ডিজেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বাসে থাকা বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা। তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। খবর এনডিটিভি ও খালিজ টাইমসের। মদিনার কাছে ভারতীয় ওমরা যাত্রীদের বহনকারী বাসটির বেশিরভাগ যাত্রীই ভারতীয় নাগরিক বলে দাবি সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যমের। মক্কা থেকে মদিনা আসার পথে বাসটি মুফরিহাটের কাছে দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়েছিলেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।